আসসালামু আলাইকুম। ভার্সিটি অ্যাডমিশন কোর্সে তোমাদের স্বাগতম। আমরা আজকে সার্কেল নিয়ে পড়াশোনা করব বা বৃত্ত। তো ফার্স্টেই আমাদের বৃত্তের সমীকরণ সংক্রান্ত কিছু পড়াশোনা করতে হবে। তো বৃত্তের সাধারণ সমীকরণ কি? তো বৃত্তের সাধারণ সমীকরণ জানার আগে আমাদেরকে কনিক সেকশনের সাধারণ সমীকরণ সম্পর্কে জানতে হবে। তো কনিক সেকশনে সাধারণ সমীকরণ সেটা হচ্ছে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy প্লাস gx 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই জিনিসটা যে কোনো কনিক সেকশনের সমীকরণ। তো কনিক সেকশন কি? কনিক সেকশন হচ্ছে ধরো এই একটা কোণক আর এই একটা কোণককে আমরা এইভাবে সাজাইলাম, ঠিক আছে, এইভাবে রাখলাম। তো এই কোণকটাকে যদি আমরা বিভিন্নভাবে একটা ব্লেড দিয়ে কেটে ফেলি তাহলে যে সেকশনগুলো তৈরি হয়, ধরো আমি করলাম কি এই সেকশনটাকে এইভাবে কাটলাম, ঠিক আছে। কাটার পরে আমি করলাম কি যে এরকম কি হবে, এখানে এখন কি তৈরি হবে, এরকম একটা তৈরি হবে আর এখানে আরেকটা তৈরি হবে, রাইট। তো এই জিনিসটায় যদি আমি কালি মাখায় এখানে একটা ছাপ দেই তখন কি তৈরি হবে, এরকম একটা বৃত্ত তৈরি হবে। তো এই যে জিনিসটা প্রসেসটা দেখো, কোনো একভাবে কাটলাম, তারপরে যে কাটার পরে যে কোনো একটা ভাগে আমি একটু কালি মাখায় ছাপ দিলাম, ছাপ দেওয়ার পরে যে শেপটা পাইলাম সেটাকেই আমরা বলি কনিক সেকশন। তো এই বৃত্ত হচ্ছে একটা কনিক সেকশন। আর যে কোনো কনিক সেকশনের ইকুয়েশন আমরা এই ইকুয়েশনটা দিয়ে প্রকাশ করতে পারি। আর এদের বিভিন্ন মানের জন্য, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের জন্য আমরা বিভিন্ন ধরনের কনিক সেকশন পাই। তো এই সমীকরণ থেকে যদি আমরা বৃত্তের সমীকরণ পেতে চাই তখন আমাদের যে শর্তগুলো পালন করতে হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে। তো এখানে এক্স স্কোয়ারের সহগকে এক্স আর ওয়াই স্কোয়ারের সহগকে বি, ঠিক আছে। তো আমাদের প্রথম টার্গেট কি, এ ইকুয়াল টু বি হইতে হবে, ঠিক আছে। অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে। 4x স্কোয়ার থাকলে থাকবে 4y স্কোয়ার, শুধু এক্স স্কোয়ার থাকলে থাকবে শুধু ওয়াই স্কোয়ার। যদি 2x স্কোয়ার থাকে তাহলে ওয়াই স্কোয়ারের সাথে হবে কত, 2। এরপরে শর্ত হচ্ছে এক্স ওয়াই থাকবে না, তার মানে এই যে 2xy এই জিনিসটা থাকতে পারবে না। তো এটা যদি না থাকে তাহলে এক্স ওয়াই এর সাথে কত আছে, 2h আছে, তাহলে 2h কে অবশ্যই কি হইতে হবে, 0 হইতে হবে, আদারওয়াইজ আমাদের hxy টা থেকে যাবে। তাহলে আমরা বলতে পারি h ইজ ইকুয়াল টু কত, 0, ঠিক আছে। তো যদি এই দুইটা কন্ডিশন মেনে চলে তাহলেই আমরা কি পেয়ে যাব, একটা বৃত্ত পেয়ে যাব। ওকে, তাহলে এখান থেকে আমরা এখন বৃত্তের সাধারণ সমীকরণে কিভাবে আসতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। আর এই সাধারণ সমীকরণ থেকে আমরা বলতে পারি যে এই বৃত্তের দুইটা ইনফরমেশন থাকে। সেই দুইটা ইনফরমেশন কি কি, কেন্দ্র আর ব্যাসার্ধ। একটা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ জানলে আমরা তার সমীকরণটা বের করতে পারি। তাহলে সমীকরণ যদি জানি, সমীকরণ থেকে আমরা অবশ্যই কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে যদি এই সমীকরণ দেওয়া থাকে তাহলে আমরা কেন্দ্র বের করতে পারবো। কেন্দ্র বের করব কিভাবে, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ। ধরো আমাদের সমীকরণ হচ্ছে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x প্লাস 4y -1 ইকুয়াল টু 0। এই বৃত্তের কেন্দ্র বের করতে হবে। তো আমরা যে কাজটা করব, এক্স এর সহগ কত আছে, -2 আছে। তো আমরা x এর সহগকে -2 দ্বারা ভাগ করব। তাহলে x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে 1, আর y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে -2। এইটা হচ্ছে আমাদের কেন্দ্র। ক্লিয়ার? তাহলে x এর সহগকে -2 দ্বারা ভাগ, y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব, কেন্দ্র পেয়ে যাব। আর এরকম সমীকরণ থেকে যদি আমাদের ব্যাসার্ধ বের করতে বলে তাহলে আমরা যে কাজটা করব, এইটা স্কয়ার করব, এইটা স্কয়ার করব, মাইনাস এইটা করে দিব। তাহলে 1 স্কয়ার প্লাস -2 স্কয়ার মাইনাস c এর মান কত, -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 এবং এখানে হবে কত, √, তাহলে 4 + 5 + 6, ব্যাসার্ধ হবে √6। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, কেন্দ্র আর ব্যাসার্ধ খুব সহজেই পেয়ে গেলাম।
এরপরে বৃত্তের সাধারণ সমীকরণের আরো একটা চিহ্ন আছে বা আরো এক ধরনের সমীকরণ আছে। এই সমীকরণটা কি x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে কেন্দ্র হচ্ছে এইচ আর কে আর ব্যাসার্ধ হচ্ছে আর। তো নর্মাল এই সমীকরণটাকে আমরা যদি কোনোভাবে সাজায়ে এই ফরম্যাটে নিয়ে আসতে পারি তাহলে আমরা ডাইরেক্ট এইচ আর কে এর মানটা বলে দিতে পারবো, আর সেই এইচ কমা কে হবে কি আমাদের কেন্দ্র, আর এই আর যেটা মানে সমান চিহ্নের ওই পাশে যা থাকবে পুরোটাই হবে কি আমাদের ব্যাসার্ধ। ওকে, তো এই গেল আমাদের মোটামুটি বৃত্তের সমীকরণ সংক্রান্ত থিওরি। ম্যাথের জন্য তোমরা কিন্তু চাইলে সলভ ক্লাসগুলো দেখতে পারো, আর আমি এখানে ছোটখাটো যে ম্যাথগুলো দরকারি সেই ম্যাথগুলো তোমাদের একটু করায় দেওয়ার ট্রাই করব। এই ম্যাথটা দেখো, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। এটা যদি একটা বৃত্ত হয় তাহলে কে এর মান কত সেটা নির্ণয় করতে হবে। তো আমরা ফার্স্টে কি করব, যেহেতু অবজেক্টিভের জন্য খুব তাড়াতাড়ি এটাকে ভাগ করে দিব, ভেঙে দিব আর কি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে যে কাজটা করব এখানে প্লাস xy মাইনাস xy মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস 1, ঠিক আছে। তার সাথে কি থাকবে, কে থাকবে। তো এখানে এক্স স্কোয়ার থাকুক ওয়াই স্কোয়ার থাকুক, আমাদের মেইন প্রবলেম করতেছে কে 2xy আর এই যে xy, ঠিক না। তাহলে শুধু xy গুলো যদি আমরা নিয়ে আসি তাহলে কি থাকে, kxy মাইনাস 2xy, তাহলে xy কমন দিলে থাকবে কি k মাইনাস 2, তাই না। xy কমন দিলে থাকবে k মাইনাস 2। তো বৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমাদের কি থাকে না, xy থাকে না। তো xy যদি না থাকে তাহলে এটার মানকে অবশ্যই কি হইতে হবে, 0 হইতে হবে। তাহলে যদি xy k মাইনাস 2 যদি 0 হয় তাহলে k এর মান কত, 2, ব্যাস k এর মান 2 বসাই দিলে আমাদের আনসার চলে আসবে। ক্লিয়ার। তো এই ধরনের ম্যাথ আমরা এভাবে সলভ করতে পারি। এই ম্যাথটা দেখো, একটা বৃত্ত -1 বিন্দুগামী এবং 3 2 বিন্দুগামী, কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, তাহলে বৃত্ত নিচের কোনটা। তো এই জিনিসটা করার জন্য আমরা বিভিন্নভাবে এটা করতে পারি। আমরা ধরে নিতে পারি যে বৃত্তের সমীকরণ ধরে নিতে পারি একটা, তারপরে এই দুইটা বিন্দু বসাইতে পারি, কেন্দ্রের সাথে এই সম্পর্ক বসাই দিতে পারি। মোট কথা ট্রেডিশনাল ওয়েতে আমরা চাইলে এটা সলভ করতে পারি, কিন্তু ট্রেডিশনাল ওয়েতে সলভ করার চাইতে এটা সলভ করার আরো সহজ ওয়ে আছে, সেটা হচ্ছে মেথড অফ এলিমিনেশন। তো যেহেতু এই বৃত্তটা এই দুইটা বিন্দুগামী, তার মানে এই দুইটা বিন্দু যদি আমরা বৃত্তগুলোতে বসাই তাহলে কি হয়ে যাবে, এগুলা শূন্য হয়ে যাবে, অর্থাৎ দুই সাইড ইকুয়াল হয়ে যাবে। তো আমরা ফার্স্টে করব কি, এই একটা বিন্দু নিব, এই একটা বিন্দু নিয়ে চারোটার মধ্যে বসাই দিব। তো চারোটার মধ্যে যদি বসাই তাহলে দেখো এখানে -1 তাহলে কত আসবে, 1 প্লাস 1, এখানে মাইনাস মাইনাসে প্লাস 4 -5 -15। খেয়াল করে দেখো কোনোভাবেই 0 আসতেছে না, তার মানে এই অপশন বাদ, ঠিক আছে। সেকেন্ড অপশনে দেখো 1 প্লাস 1 প্লাস 8 -7 -3। খেয়াল করে দেখো 1 প্লাস 1 হচ্ছে 10, 1 প্লাস 1 হচ্ছে 2, 2 প্লাস 8 হচ্ছে 10 -10 ইকুয়াল টু 0। এইটার মধ্যে আমাদের একটা বিন্দু হয়ে যাচ্ছে। তো একটা বিন্দু যদি হয় আমরা এখন ট্রাই করব যে সেকেন্ডটা চেক করতে। তো সেকেন্ডটা যদি আমরা হয়ে যায় তাহলে কি হয় দেখো, 9 প্লাস 4 -8x, তার মানে হচ্ছে -24 প্লাস 7y, তার মানে কত, প্লাস 14 -3, তাহলে কত, 9 আর 4 13, 13 আর 14 হচ্ছে 27, -24 -3 হচ্ছে 27 ইকুয়াল টু 0 আসে। যে দুইটা বিন্দু সলভ হচ্ছে তাহলে 3 নাম্বারটা আর আমাদের চেক করার দরকার নাই, আমরা এই জিনিসটাকে কারেক্ট হিসেবে দাগায় দিতে পারি। বাট তোমাদের যদি আরো কনফিউশন থাকে যে এইটাই আনসার হবে কিনা, যদি শিওর হইতে চাও 100%, তাহলে আরেকটু টাইম লাগায় যে কাজটা করবা, এইটার কেন্দ্রটা বের করবা। এটার কেন্দ্রটা কি, x এর সহগকে -2 দ্বারা ভাগ, তাহলে 4x এর সহগকে -2 দ্বারা ভাগ, -7/2। এই দুইটা বিন্দু ওইখানে বসাই দিবা, এই রেখার উপরে বসাই দিবা। তাহলে 4 -7/2 × 2 প্লাস 3, দেখো 2 2 কাটা, তাহলে 4 -7 প্লাস 3 ইকুয়াল টু কি আসে, 0 আসে। তার মানে এই দুইটা বিন্দু কিন্তু, মানে এই দুইটার কেন্দ্র কিন্তু এই রেখা দিয়ে যাচ্ছে, তার মানে এইটা আমাদের নিশ্চিতভাবে কারেক্ট আনসার।
ঠিক আছে? তো নর্মাল কোনো ট্রেডিশনাল ওয়েতে আমাদের করতে হবে না, আমরা জাস্ট কি করব, এই প্রশ্ন থেকে অপশনে বসায় মেথড অফ এলিমিনেশন ইউজ করব। ক্লিয়ার? এবারে এই ম্যাথটা দেখো যে দুইটা বিন্দু দেওয়া আছে, যেটা হচ্ছে বৃত্তের দুইটা ব্যাসের প্রান্ত। তাহলে এখান থেকে আমাদের বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তো বৃত্তের সমীকরণ বের করার একটা খুব সহজ উপায় আছে এখান থেকে। ওই যে নর্মাল যে x - x1 * x1 - x2 হ্যান ত্যান, ওগুলা বাদ দাও। তুমি করবা কি, বৃত্তের সমীকরণের জন্য x² + y², তারপরে একটা x লিখবা, মাইনাস দিবা, একটা x লিখবা, তারপরে মাইনাস দিবা, একটা y লিখবা, ঠিক আছে? তারপরে একটা মাইনাস দিবা, এরকম ভাবে লিখে রাখবা আগে। এরপরে করবা কি, এই 12 আর -4 মানে যাই থাকুক x1 + x2 যোগ করে দিবা, মানে বের করবা x1 + x2 / 2। তাহলে x1 + x2 কত? 12 - 4 কত হয়? 8 হয়। 2 দিয়ে ভাগ করলে হয় কত? 4। তাহলে এখানে আসে কত? 4, রাইট? তাহলে কেন্দ্র কত আসে? কেন্দ্র এটা হচ্ছে কি, ব্যাসের দুইটা প্রান্ত, তাহলে এদের মধ্যবিন্দুটা কি হবে? কেন্দ্র হবে। তাহলে কেন্দ্র বের করি কিভাবে? x এর সহগকে -2 দ্বারা ভাগ করে। তাহলে এটাকে -2 দ্বারা গুণ করলে কত হবে? -2 দ্বারা গুণ করলে হবে -8। তাহলে এখানে আসবে কত? -8। ঠিক আছে? সেম ভাবে 3 - 1 অর্থাৎ y1 + y2 / 2 বের করব। তারপরে তাকে -2 দিয়ে গুণ করে দিব। ঠিক আছে? সোজা হিসাব, জাস্ট y1 + y2 মাইনাস। ঠিক আছে? তাহলে y1 + y2 যদি হয়, তাহলে 3 - 1 কত হয়? 2। 2 কে মাইনাস দিয়ে গুণ করলে হয় -2। তাহলে এখানে আসবে -2। ঠিক আছে? তাহলে আমাদের শর্টকাটটা কি? x এর সহগ বের করব মাইনাস দিয়ে x1 + x2, আর y এর সহগ বের করব মাইনাস দিয়ে y1 + y2। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের x এর সহগ, আর এটা হচ্ছে আমাদের y এর সহগ। তাহলে বাকি থাকে কি? ধ্রুবপদ। ধ্রুবপদ বের করব x1 x2 + y1 y2, এভাবে y1 y2 গুণ করে। তাহলে x1 x2 যদি হয়, তাহলে x1 x2 কত? -4 × 12, তাহলে কত আসে? -48। আর 3 × -1 কত আসে? -3। ব্যাস, তো কত আসে? -51। ব্যাস, বসায় দাও -51। ব্যাস, এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন, বৃত্তের ইকুয়েশন। অপশনের সাথে মিলায়ে বসায় দাও। আমি আরেকবার রিপিট করি, x² + y², এটা তো কমন। তাহলে x এর সহগ কি হবে? -x1 + x2। y এর সহগ কি হবে? -y1 + y2। আর ধ্রুবপদ কি হবে? x1 x2 + y1 y2। ব্যাস, এটুক বের করে আমরা বসাই দিব, লাস্টে =0 থাকবেই, এটা দেখানোর কথা না, একই কথা। ব্যাস, আমাদের কি চলে আসবে? বৃত্তটা চলে আসবে। ক্লিয়ার? এবারে টাইপ 2 এর ম্যাথ দেখো। বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, ধরো এইটা হচ্ছে আমাদের বৃত্ত, এই বৃত্তটা করলো কি? x অক্ষকে স্পর্শ করলো। ঠিক আছে? তাহলে বৃত্তের ব্যাসার্ধটা হবে কি? এতটুকু না? তো আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি যে এই বৃত্তের কেন্দ্র x বরাবর যাই দূরত্ব হোক না কেন, y বরাবর যে দূরত্বটা কেন্দ্রের, ঠিক আছে, অর্থাৎ কেন্দ্রের যে কোটিটা, সেটা কিন্তু ব্যাসার্ধই হবে। অর্থাৎ সামথিং ধরলাম হচ্ছে h, r হয়ে যাবে, রাইট? x অক্ষ বরাবর যাই হোক, এটা কি হবে? r হয়ে যাবে, রাইট? তাহলে আমরা বলতে পারি যে x অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে r = f। এই fটা কি? বৃত্তের যে সাধারণ সমীকরণ, অর্থাৎ x² + y² + 2gx + 2fy + c = 0। এখান থেকে আমাদের fটা আসবে। তাহলে আর হবে এই f এর পরম মানের সমান। এবং একইভাবে এই k আসছে বৃত্তের আদর্শ সমীকরণ থেকে, অর্থাৎ x - α² বা x - h + y - k² = r²। এখান থেকে আমাদের কি আসছে? kটা আসছে। অর্থাৎ এই k সাথে যা আছে সেটাই হচ্ছে আমাদের k, ব্যাসার্ধের সমান হয়ে যাবে যখন সে x অক্ষকে স্পর্শ করবে। আর যখন y অক্ষকে স্পর্শ করবে, তখন কি হবে? y অক্ষকে স্পর্শ করলে আমাদের ব্যাপারটা দাঁড়ায় এরকম। চিত্রটা খেয়াল করো। এটা যদি হয় বৃত্ত, এই y অক্ষকে স্পর্শ করলো, তাহলে এই বরাবর স্থানাঙ্ক যাই হোক না কেন, এই বরাবর স্থানাঙ্কটা কি হবে? r হবে। তাহলে কেন্দ্র হবে r, k। তাহলে আমাদের ব্যাসার্ধ কি হবে? r is modulus g অথবা modulus h। এই modulus g অথবা modulus h। আর যদি উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে কি হবে?
এটা হবে আর কমা আর হয়ে যাবে। তাহলে আর কমা আর যদি হয় তাহলে কি হবে, জি এফ এইচ কে সবগুলাই কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। অর্থাৎ এখানে যা থাকবে এখানেও তাই থাকবে, এই জি এর জায়গায় যা থাকবে এফ এর জায়গায়ও সেই একই জিনিস থাকবে, এবং এটা কি হয়ে যাবে, আমাদের বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে। ক্লিয়ার? এখান থেকে কিন্তু আমাদের বেশ কয়েক ধরনের ম্যাথ আসতে পারে, এবং এই ধরনের ম্যাথগুলা বা এই টাইপের ম্যাথগুলা খুবই কমন এবং খুবই সোজা। জাস্ট এই সিম্পল জিনিসটা যদি মনে থাকে, তোমার থিওরি মনে না থাকুক, তুমি যদি চিত্র এঁকে বুঝতে পারো ব্যাপারটা তাহলেই হবে। এইচএসসি একাডেমিকে তোমাদের এসব ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে, নিজের একটু ভালো মতো খেয়াল করলে কিন্তু বুঝবা, জাস্ট চিত্রটা এঁকে ফেলবা তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া? এক্স অক্ষকে যদি স্পর্শ করে আমাদের বৃত্ত তাহলে কি হয়, জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়। অর্থাৎ আমরা এর আগে দেখলাম যে যখন এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, সেটার জন্য আমরা দেখছিলাম না, সেটারই মানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে কি বৃত্তের সাধারণ সমীকরণ। এই সাধারণ সমীকরণটা যদি বৃত্তের এক্স অক্ষকে আবার স্পর্শ করে তখন আরো কিছু নতুন বৈশিষ্ট্য পাওয়া যায়, যেটা আমি আগে ডিসকাস করতে পারিনি। সেটা হচ্ছে যে যদি এক্স অক্ষকে স্পর্শ করে তখন এই যে সি, এইটা হয়ে যায় জি স্কোয়ারের সমান, আর স্পর্শবিন্দু হয় মাইনাস জি কমা 0। একইভাবে যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন হয় কি, এফ স্কোয়ার ইকুয়াল টু সি, এই যে এফ, এই এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে। আর যদি উভয় অক্ষকে স্পর্শ করে তখন জি এফ সি তিনটাই ইকুয়াল হবে, অর্থাৎ জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি হয়ে যাবে। এখন কনফিউজ হবা না, ধরো আমাদেরকে বললো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস কে ইকুয়াল টু 0। এখান থেকে আমাদেরকে বললো যে এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কে এর মান কত হবে, তাহলে এক এবং কে এর মান কত হবে এবং স্পর্শবিন্দু দুটোই আমাদেরকে বের করতে বললো। তাহলে ব্যাপারটা খেয়াল করো যে এক্স অক্ষকে যদি স্পর্শ করে তখন কি হয়, সি এর মান হয় জি স্কোয়ার। তাহলে এখানে সিটা কি, এখানে সি হচ্ছে আমাদের কে, আর জি কত হবে, জি হবে হচ্ছে এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ। তাহলে এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ করলে হয় কত, -1। তাহলে -1 হোল স্কোয়ার কত হবে, কে, তাহলে কে এর মান কত আসবে, 1। এখানে বসে যাবে কত, 1। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করত তখন আমরা বলতাম কি, ওয়াই এর সহগকে 2 দ্বারা ভাগ হইতো কত, 2। তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু কে হয়ে যেত, তার মানে কত, 4। তখন হয়তো কি কে এর মান 4। ওকে, তো এক্স এর সহগকে ভাগটা দিয়ে জি এর মানটা বের করে তারপরে স্কোয়ার করো। আর উভয় অক্ষকে যদি স্পর্শ করে তখন একটা কমন বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই বৃত্তটা যদি উভয় অক্ষকে স্পর্শ করতে হয় তখন এই এক্স এর সহগ আর ওয়াই এর সহগ দুইটাকে অবশ্যই সেম হইতে হবে, মডুলাসটা সেম হইতে হবে। ধরো উভয় অক্ষকে স্পর্শ করলো, ঠিক আছে, এই ক্ষেত্রে জি এফ দুইটাই কি পজিটিভ, ঠিক আছে, আবার এই ক্ষেত্রে একটা নেগেটিভ একটা পজিটিভ, এই ক্ষেত্রে দুইটাই নেগেটিভ, এই ক্ষেত্রেও একটা পজিটিভ একটা নেগেটিভ। কিন্তু আমাদের আলটিমেটলি যে এক্স আর ওয়াই এর জাস্ট প্লাস মাইনাস চিহ্ন বাদ দিয়ে যে সহগটা, অর্থাৎ এই মাইনাস আর প্লাস বাদ দিয়ে যে সহগ দুইটা, এই সহগ দুইটা যদি সমান হয় শুধুমাত্র তখনই একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করতে পারে, আদারওয়াইজ না। ক্লিয়ার? তো যদি স্পর্শ করতো তখন হয়তো কি হয়, +2x মাইনাস 2y, ঠিক আছে, অর্থাৎ +2x মাইনাস 2y হইতো, অথবা -2x প্লাস 2y হইতো, অথবা +2x প্লাস 2y হইতো, অথবা -2x মাইনাস 2y হইতো। শুধুমাত্র এই 4টা কন্ডিশন, মানে শুধু 2 এর ক্ষেত্রে আর কি, অন্য যে কোনো সংখ্যা হইতে পারে, এখানে 2 না হয়ে 4 হইতে পারতো, 6 হইতে পারতো, যাই হোক না কেন এখানে যা থাকবে এখানেও তাই থাকবে, প্লাস মাইনাস যা ইচ্ছা থাকুক, ডাজেন্ট ম্যাটার, যাই থাকুক না কেন আমাদের তখন স্পর্শ করার একটা চান্স থাকবে। আর এই চান্সটা থাকার জন্য আমাদের কি করতে হয়, কে এর মানটা বের করতে হয়। তো কে এর মানটা কত, এক্স এর সহগ বা ওয়াই এর সহগ যে কোনো একজনকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে পাবা কত, +-1 পাবা। তাহলে কে এর মান কত হবে, কে এর মান হবে +-1 হোল স্কয়ার সমান 1। তো প্রত্যেকটার সাথে যদি আমরা 1 যোগ করে দেই তাহলে এই বৃত্তটা কি হবে, আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ উভয় অক্ষকে স্পর্শ করবে। এই ছোটখাটো ব্যাপারগুলো একটু মাথায় রাখবা, তাহলে ভুল কম হবে। ক্লিয়ার? ম্যাথটা খেয়াল করো, -4 -3 থেকে x² + y² - 8x - 6y + 9 = 0 এর সর্বনিম্ন দূরত্ব কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এইটা বের করার জন্য আমরা অনেকভাবে করতে পারি। যদি আমরা ট্রেডিশনাল মেথডে এটা করতাম তাহলে ম্যাথটা বিশাল বড় হইতো, কিন্তু আমরা ট্রেডিশনাল মেথডে এই ম্যাথটা করব না। খেয়াল করো,
এটা যদি হয় আমার বৃত্ত, ঠিক আছে, আর এটা যদি হয় আমার সেই বিন্দুটা, এই বিন্দু থেকে সর্বনিম্ন দূরত্বটা কিন্তু কেন্দ্রগামী হবে। ঠিক আছে, এটা হচ্ছে কমন সেন্স থেকে আমরা বুঝতে পারি যে সর্বনিম্ন দূরত্বটা কেন্দ্রগামী হবে। তার মানে আমরা যদি কেন্দ্র বের করে এই টোটাল দূরত্বটা বের করে তার থেকে এই ব্যাসার্ধটুকু মাইনাস দিয়ে দিই, তাহলে সর্বনিম্ন দূরত্বটা আমরা ডাইরেক্ট পেয়ে যাব। তো সেটা যদি পাই তাহলে কি করব, ফার্স্টে কেন্দ্রটা বের করব। তাহলে কেন্দ্র কত আসবে, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, তাহলে -8 কে 2 দ্বারা -2 দ্বারা ভাগ করলে হয় 4, y এর সহগ -6 কে -2 দ্বারা ভাগ করলে হয় 3। 4,3 হচ্ছে এটার কেন্দ্র, 4,3। তাহলে আমরা কি করতে পারি, এটা হচ্ছে -4 -3, এদের মধ্যবর্তী দূরত্ব তাহলে কত হয়, √4 + 4 হোল স্কোয়ার প্লাস 3 + 3 হোল স্কোয়ার আসবে √100, তার মানে 10 আসবে। ঠিক আছে, এরপরে কি করব, এদের ব্যাসার্ধটা বের করব, এই ব্যাসার্ধটা। তাহলে r = কি আসে, √g², g² মানে হচ্ছে 16 প্লাস f² মানে হচ্ছে 9 আর মাইনাস c, তাহলে মাইনাস হচ্ছে 9, তাহলে কত আসে 4। তাহলে আমরা কি করলাম, 10 থেকে 4টা মাইনাস করব, তাহলে 10 - 4 কত আসে 6। এই 6টাই হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্ব। সিম্পল সাধারণ জ্ঞান বা সিম্পল নলেজ থেকেই আমরা এই ম্যাথটা খুব সহজে সলভ করতে পারি। তো বৃত্তের ম্যাথগুলো সাধারণত এরকমই হয়, এমন কঠিন কিছু হয় না। যদি ম্যাথ হয়ও সেগুলো খুব সহজ ম্যাথ হয়, 2-3 লাইনে করা যায়। আর ম্যাক্সিমাম ম্যাথে তুমি যদি চিত্র আঁকো, একটু কমন সেন্স ইউজ করো, তাহলে সেই ম্যাথটা কিন্তু তুমি খুব সহজেই সলভ করতে পারবা। ক্লিয়ার? এবারে দেখো খণ্ডিতাংশের ব্যাপার-স্যাপার। ধরো কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে ছেদ করছে, ঠিক আছে, তাহলে এই বৃত্তটা এক্স অক্ষ থেকে এই যে অংশটুকু কেটে নিছে না, এই কাটা অংশের দৈর্ঘ্য হবে 2√g² - c। ওকে, যদি এই g² - c > 0 হয়, তাহলে আমাদের বৃত্তটা কি করবে, এক্স অক্ষকে ছেদ করবে। এক্স অক্ষকে ছেদ করার শর্ত কি, g² - c > 0। যদি g² - c = 0 হয়, তখন বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে। আর যদি g² - c < 0 হয়, তখন এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে না। একইভাবে y অক্ষের ক্ষেত্রেও সেম, যদি f² - c > 0 হয়, তাহলে বৃত্তটা এক্স অক্ষকে ছেদ করবে। f² - c যদি = 0 হয়, তাহলে y অক্ষকে স্পর্শ করবে। আর f² - c যদি < 0 হয়, তখন সে y অক্ষকে স্পর্শ করবে না। ঠিক আছে, যে স্পর্শ করলে রেখাটা দাঁড়ায় এমন, স্পর্শ না করলে দাঁড়ায় এমন। ওকে, তো ব্যাপার-স্যাপার এরকমই যে এইখান থেকে আমরা খুব সহজে বের করতে পারি যে কোনো একটা বৃত্ত এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে স্পর্শ করবে কিনা। এইখান থেকে ম্যাথ মোটামুটি আসে, যে দুইটা সূত্র, তো এই টাইপের ম্যাথগুলো মোটামুটি আসে পরীক্ষায়। সো একটু ক্যালকুলেশন করে যাবা, ভালো মতো ক্যালকুলেশন প্র্যাকটিস করবা, ম্যাথগুলো কিন্তু পারবা। আর সলভ ক্লাসে কিন্তু প্রচন্ড রকমের ম্যাথ করানো আছে, সেগুলো ভালো মতো দেখবা, তাহলে তোমাদের ম্যাথের প্র্যাকটিস হয়ে যাবে। আর তোমাদের নিজেদের কিন্তু খুব ভালো মতো কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। আমি এখানে ম্যাথ দেখাই দিতে পারবো না খুব বেশি, ঠিক আছে, ফ্র্যাঙ্কলি বলে দিই, আমি কিন্তু খুব বেশি ম্যাথ দেখাইতে পারবো না। ম্যাথ দেখার জন্য তোমাদের সলভ ক্লাস আছে, প্লাস তোমাদের থিওরি বোঝানোর জন্য কিন্তু এইচএসসি একাডেমিক কোর্স আছে, প্লাস আমাদের লাইভ ক্লাস সামনে হবে, সেই লাইভ ক্লাসও কিন্তু আছে। তাহলে আমরা আমাদের জন্য কি করতে হবে, এগুলো থেকে তোমরা অনেক কিছুই পাবা, কিন্তু তোমাকে কিন্তু খুব ভালো মতো নিজেকে প্র্যাকটিস করতে হবে। তোমাকে নিজে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, নিজে টেস্ট পেপার সলভ করতে হবে, নিজে থিওরি পড়তে হবে, নিজে ম্যাথ করতে হবে, তাহলে কিন্তু তোমরা এগুলো রিলেট করতে পারবা, এগুলো করতে পারবা, না হলে কিন্তু পারবা না ভাইয়া। ওকে, তো নিজে থেকে যদি পরিশ্রম করতে পারো, এসব কোনো ব্যাপারই না, এগুলো তুমি নিজে থেকেই পারবা, এগুলো এমন কঠিন কিছু না। ওকে, তো এবারে চলো আমরা পরের টাইপের অঙ্কে যাই। টাইপ 4 এর ম্যাথগুলো দেখো। ধরো আমাদের একটা বৃত্ত আছে, ঠিক আছে, বৃত্তের সমীকরণটা কি, x² + y² + 2gx + 2fy + c = 0। আর আমাদেরকে একটা বিন্দু দিয়েছে, ধরো এই জিনিসটাকে আমি প্রকাশ করলাম f(x, y) দিয়ে, ঠিক আছে। তাহলে f(x, y) = 0, এটা হচ্ছে কি একটা বৃত্তের সমীকরণ। এবং আমাদের কি করলো, একটা বিন্দু দিয়ে দিল x1, y1,
এই বিন্দুটা তিনটা জায়গায় থাকতে পারে। কোথায় কোথায়? এক হচ্ছে বৃত্তের ভিতরের কোনো জায়গায়, বৃত্তের উপরের কোনো জায়গায়, অথবা বৃত্তের বাহিরের কোনো জায়গায়, ঠিক না? এই তিনটা জায়গা ছাড়া কিন্তু তার কোনো থাকা জায়গা নাই। সে থাকলে এই তিনটা জায়গা যে কোনো একটা জায়গায় থাকবে। তো আমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে একটা বিন্দু দিয়ে দিল, ধর একটা বৃত্ত দিয়ে দিছে, সেই বৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7y প্লাস 2 ইকুয়াল টু 0। এই যে বৃত্তটা, এই বৃত্তটার কত, মানে একটা বিন্দু দিয়ে দিল, ধরো হচ্ছে 1,2। এই বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত, বাহিরে অবস্থিত, নাকি বৃত্তের উপরে অবস্থিত, এটা আমাদেরকে বের করতে হবে। তো এটার জন্য আমরা যে কাজটা করব, এফ অফ এক্স ওয়াই আছে না, আমরা জাস্ট এফ অফ এক্স ওয়াই এর জায়গায় এফ অফ 1 2 বসাই দিব, মানে এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 2 বসাই দিব। তাহলে আমরা যদি এখন বসাই দেই তাহলে কত আসে? 1 + 4 মাইনাস 14 + 2। ওকে, তাহলে দেখো কি আসে, 5 - 4, এটা 0 আসে, তাহলে 3 থেকে -11। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা আসলো, এই জিনিসটা দিয়ে আমরা বুঝতে পারি যে এফ অফ 1 2 মানে এফ অফ x1, y1 ইজ লেস দেন 0। এটা যদি হয় তাহলে আমরা বলবো যে বিন্দুটা আছে বৃত্তের ভেতরে। ঠিক আছে, যদি এফ অফ x1, y1 মানে x এর জায়গায় যা আসছে তাই, আর y এর জায়গায় এটার স্থানাঙ্কটা যদি বসাই দেই, তাহলে যদি ইকুয়াল টু 0 আসতো তখন সেটা কি হইতো? বৃত্তের উপরে। আর যদি এফ অফ x1, y1 যদি গ্রেটার দেন 0 হইতো তখন সেটা কই হইতো? বৃত্তের বাহিরে হইতো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা জাস্ট বৃত্তের এক্স এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসাই দিয়ে যদি আমরা লেস দেন 0 অথবা ইকুয়াল 0 অথবা গ্রেটার দেন 0 পাই, তখন আমরা বলতে পারবো যে বৃত্তটা যথাক্রমে আমাদের বৃত্তের ভিতরে অবস্থিত, উপরে অবস্থিত আর বাহিরে অবস্থিত। ক্লিয়ার? এটার আরো এক ধরনের ভ্যারিয়েন্ট আছে। ধরো আমাদের বৃত্তের সমীকরণ না দিয়ে আমাদের কেন্দ্র আর ব্যাসার্ধ দিয়ে দিল। কি করলো? দিয়ে দিল কেন্দ্র আর ব্যাসার্ধ। ঠিক আছে, তো কেন্দ্রটা আমি ধরলাম হচ্ছে h, k, আর ব্যাসার্ধকে আমি ধরলাম r। এই দুইটা দেওয়া আছে, আর একটা বিন্দু দেওয়া আছে যেটা হচ্ছে কি x1, y1। হ্যাঁ, তো আমরা যে কাজটা করব যে এই বিন্দুটা বৃত্তের উপরে, বাহিরে বা ভিতরে, তিনটা যে কোনো এক জায়গায় থাকবে। এটা চেক করার প্রথম ওয়ে হচ্ছে আমরা চাইলে এইচ কে আর দিয়ে বৃত্তের সমীকরণটা বের করে নিতে পারি, কিন্তু সেটা প্র্যাকটিক্যাল না, এটা অনেক লেন্দি টাইম। আমাদের কি লাগবে? এখান থেকে বৃত্তের সমীকরণ বের করতে হবে, তারপরে এইটা আবার বৃত্ত সমীকরণের মধ্যে বসাইতে হবে, বেশ টাইম লাগবে। তো এছাড়া আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা করব কি, এই বিন্দুটা আর বৃত্তের কেন্দ্রটা ডাইরেক্ট যোগ করে দিব। ঠিক আছে, খেয়াল করো, বৃত্তের বাহিরে হইতে পারে বিন্দুটা, বৃত্তের উপরে হইতে পারে বিন্দুটা, আর বৃত্তের ভিতরে হইতে পারে বিন্দুটা। ঠিক আছে, তো আমরা যদি কেন্দ্র আর এটা যোগ করি তাহলে এই জিনিসটা দেখো, এই দৈর্ঘ্যটা কি হচ্ছে? গ্রেটার দেন আর হচ্ছে, ব্যাসার্ধের থেকে বড়। এটা কি হচ্ছে? ইকুয়াল টু আর হচ্ছে, আর এটা কি হচ্ছে? লেস দেন আর হচ্ছে, তাই না? তার মানে এই বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব যদি আমরা বের করি, সেই দূরত্বটাকে যদি আমরা ধরি ডি, তাহলে ডি গ্রেটার দেন যদি আর হয়, তাহলে আমাদের বিন্দুটা কোথায় আছে? বৃত্তের বাহিরে আছে। ডি ইকুয়াল টু আর হইলে বিন্দুটা কোথায় আছে? বৃত্তের উপরে আছে। আর ডি লেস দেন আর হইলে বিন্দুটা কোথায় আছে? বৃত্তের ভিতরে আছে। আমরা চাইলে এইভাবেও ম্যাথটা করতে পারি। এবারে আমরা জ্যা সংক্রান্ত ম্যাথগুলো করব। তো জ্যা রিলেটেড দুই ধরনের ম্যাথ আসতে পারে, এক হচ্ছে জ্যার দৈর্ঘ্য আর এক হচ্ছে জ্যার সমীকরণ, স্পেসিফিক্যালি সাধারণ জ্যার সমীকরণ। তো ফার্স্টে আসো আমরা জ্যার দৈর্ঘ্যটা দেখি। তো জ্যার দৈর্ঘ্য যদি আমাদেরকে বের করতে বলে, তখন আমাদেরকে একটা বিন্দু দিয়ে দিবে, সেই বিন্দুটা হচ্ছে সেই জ্যায়ের মধ্যবিন্দু, অথবা আমাদেরকে জ্যায়ের দুই প্রান্তের বিন্দুটা দিয়ে দিবে, আমাদেরকে কি করতে হবে? সেই জ্যায়ের মধ্যবিন্দুটা বের করে নিতে হবে।
তো এই জ্যায়ের মধ্যবিন্দু থেকে, ঠিক আছে, আমাদের কেন্দ্র যোগ করলে যে দৈর্ঘ্যটা হয় সেই দৈর্ঘ্যটাকে যদি আমরা ডি ধরি, তাহলে জ্যায়ের দৈর্ঘ্যটা আমরা এই সমীকরণটা দিয়ে প্রকাশ করতে পারি। কিভাবে? ধরলাম এইটুকু যদি আমাদের অর্ধ জ্যা হয়, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ, কেননা বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ জ্যায়ের উপর লম্ব, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য থেকে আর স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস যেটাই হোক সেটা স্কোয়ার, তাহলে এইটা স্কোয়ার ইকুয়াল টু কি হবে? আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। আর পুরা জ্যায়ের দৈর্ঘ্যটা কি হবে? এটার দ্বিগুণ, তো এটার সাথে আমরা 2 গুণ দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমাদেরকে যদি কেন্দ্র আর এই বিন্দুটা দিয়ে দেয়, তাহলে যা সিম্পল সূত্র থেকে, সরল রেখার সূত্র থেকে আমরা এই দুইটা বিন্দুর দূরত্ব বের করে ফেলতে পারবো। আর যদি আমাদেরকে কি বলে, এই জিনিসটা বের করতে বলে, এই যে ব্যাসার্ধটা, তাহলে ব্যাসার্ধ দেওয়া থাকবে, অথবা আমাদের কেন্দ্র দিয়ে দিল আর কি করলো, জ্যায়ের দুইটা মাথা দিয়ে দিল, তখন কি করব আমরা? তাহলে কেন্দ্র থেকে জ্যায়ের যে কোনো এক মাথার দূরত্ব কি হবে? ব্যাসার্ধ হবে। আর এই দুইটা বিন্দু থেকে আমরা কি বের করে ফেলতে পারবো? তার মধ্যবিন্দু বের করে ফেলতে পারবো। ধরো আমাদেরকে কেন্দ্র দিয়ে দিল 1,2, আর জ্যায়ের যে দুইটা মধ্যবিন্দু, জ্যায়ের যে দুই প্রান্তের বিন্দু, সেটা দিল -4,1, আর একটা দিল হচ্ছে 7,-4, ঠিক আছে, 6 দিই, আর এখানে দিই -3। তাহলে এই দুইজনের মধ্যবিন্দু কত হবে? -4 + 6 হচ্ছে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে হবে 1, মধ্যবিন্দু হচ্ছে 1, আর 1 - 3 হচ্ছে কত? -2, এখানে করলে হবে -1। এটা হচ্ছে কি আমাদের জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে এইখান থেকে যদি এটার দূরত্ব আমরা বের করতে চাই, তাহলে 2 + 1 কত হবে? 3। তাহলে ডি এর মান আমরা কত পেয়ে গেলাম? 3 পেয়ে গেলাম। ঠিক আছে, এখন কি করতে হবে? ব্যাসার্ধ বের করতে হবে। তো ব্যাসার্ধের জন্য আমরা এটা বের করে ফেলবো। তাহলে 1 + 4 হচ্ছে 5, 5 স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 কত? 1 স্কোয়ার, তাহলে কত আসবে? √26। তাহলে আমাদের কত আসতেছে দৈর্ঘ্য? 2 √ ব্যাসার্ধ আসতেছে কত? √26, তার মানে এখানে আসবে 26, আর ডি কত? ডি হচ্ছে 3 মাইনাস হচ্ছে কত? 9, তাহলে কত? 2 √17। শেষ। এটা হচ্ছে আমাদের জ্যায়ের দৈর্ঘ্য। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমরা জ্যায়ের দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারি। তো এবারে আসো সাধারণ জ্যা যদি আমরা বের করি, তো সাধারণ জ্যা বলতে আমরা কি বুঝি? ধরো দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলো, তো দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তখন কিরকম দেখায় ব্যাপারটা? এই একটা বৃত্ত, এই হচ্ছে আরেকটা বৃত্ত, এই দুইটা বৃত্ত পরস্পরকে যদি ছেদ করে তখন এই যে রেখাংশটা, এই রেখাংশটাই হচ্ছে আমাদের সাধারণ জ্যা। তো এই সাধারণ জ্যার সমীকরণটা, অর্থাৎ এই যে রেখাটা, এই রেখার সমীকরণ যদি আমাদেরকে বের করতে বলে, তখন আমরা করব কি? এই বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, এই বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটা বৃত্তের সমীকরণটা মাইনাস করে দিব, একদম ডাইরেক্ট মাইনাস করে দিব। তাহলে কি দাঁড়ায়? দেখো x² - y² - 2x + 4y + 1 = 0, আর x² + y² + 4x - 2y - 1 = 0 ধরলাম এই দুইটা বৃত্ত। তো এই দুইটা বৃত্তর এটা থেকে যদি এটা আমরা মাইনাস করে দেই, তাহলে কি দাঁড়ায়? দেখো x² বাদ, y² ও বাদ, তাহলে 4x থেকে 2x যদি আমরা মাইনাস করি, 4x থেকে 2x, এটা y হবে, তাহলে কত হবে? 6x। -2y থেকে যদি 4y মাইনাস করি, তাহলে হয় কত? -6y। আর -1 থেকে যদি 1 মাইনাস করি, তাহলে হয় কত? -2 = 0। ক্যালকুলেট করলে 3x - 3y = 1। এটা হচ্ছে আমাদের ওদের সাধারণ জ্যা এর সমীকরণ। ক্লিয়ার? খুব সহজে কিন্তু আমরা এই সমীকরণটা বের করে ফেললাম। এবারে আসো দুইটা বৃত্ত পরস্পর ছেদ বা স্পর্শ করলে কিরকম বৈশিষ্ট্য দেখা যায় সেটা নিয়ে একটু আলোচনা করি। ধরো দুইটা বৃত্ত আছে, সেই দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করতে পারে, পরস্পরকে এভাবে স্পর্শ করতে পারে, আবার স্পর্শ করার আরো একটা সিস্টেম আছে, ধরলাম এইভাবেও স্পর্শ করতে পারে, আবার
স্পর্শ নাও করতে পারে। ঠিক আছে, তো এরকম যদি হয় তখন আমরা কিভাবে বুঝবো যে দুইটা বৃত্ত, ধরো বৃত্তে দুইটা সমীকরণ দেওয়া আছে খালি, তখন আমরা কিভাবে বুঝবো যে তারা আদৌ স্পর্শ করছে কি করে নাই? তো আমরা যে কাজটা করব, দুইটার কেন্দ্র দেওয়া থাকবে, কেন্দ্রের মধ্যবর্তী ডিসটেন্সটা বের করে ফেলবো। ঠিক আছে, এরপরে আমরা দুইটা বৃত্তের ব্যাসার্ধ বের করে ফেলবো। ঠিক আছে, তো প্রথমটাকে আমি ধরলাম C1 আর এটাকে ধরলাম R1, এটাকে ধরলাম C2, এটাকে ধরলাম R2, C1 R1 C2 R2 C1 R1 C2 R2 C1 R1 C2 R2। তো এখন যদি এই যে বৃত্তটা এখানে কি করছে, এরা ছেদ করছে, তো এরা যদি ছেদ করে দুইটা বৃত্ত, তাহলে C1 C2 এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা R1 প্লাস R2 থেকে কম হবে, মানে R1 আর R2 যোগ করলে C1 C2 থেকে বেশি হয়ে যাবে। আর যদি এরা ঠিক পারফেক্টলি স্পর্শ করে এবং স্পর্শটা যদি হয় বহিঃস্পর্শ, তাহলে C1 C2 হবে R1 প্লাস R2 এর একদম পারফেক্ট সমান। ঠিক আছে, আর যদি এরকম অন্তস্থভাবে স্পর্শ করে, তখন C1 C2 হবে R1 ডিফারেন্স R2, মানে R1 আর R2 যে পার্থক্য, সে পার্থক্যের সমান হবে আমাদের C1 C2। আর যদি ছেদ না করে, তখন C1 C2 গ্রেটার দেন R1 প্লাস R2 হবে। ঠিক আছে, এই সিম্পল একটা কন্ডিশন যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করে নাকি পরস্পরকে স্পর্শ করে নাকি পরস্পরকে কিছুই করে না, এরকম একটা সম্পর্ক আমরা চাইলে বের করতে পারি। স্পর্শক সংক্রান্ত ম্যাথগুলো দেখো, y = mx + c যদি x² + y² = r² এর স্পর্শক হয়, অর্থাৎ বৃত্তটা হচ্ছে স্পেসিফিক্যালি মূল বিন্দুতে কেন্দ্র এমন বৃত্ত। ঠিক আছে, আর এটার যদি স্পর্শক হইতে হয়, এটার স্পর্শকটা এমন হইতে পারে, এমন হইতে পারে, এমন হইতে পারে, এমন হইতে পারে, যে কোনো রকম হইতে পারে, এবং একই ঢালের কিন্তু দুইটা স্পর্শক থাকে। খেয়াল করো যে এটা যদি হয় আমাদের বৃত্ত, ঠিক আছে, আর এটা যদি হয় আমাদের একটা স্পর্শক, তাহলে সেম ঢালের কিন্তু এই বরাবর একটা স্পর্শক আছে। তার মানে একই ঢালের জন্য আমরা কয়টা স্পর্শক পাই? দুইটা স্পর্শক পাই। তাহলে এটা যদি হয় y = mx + c, তাহলে এই c এর মান এখানে আসে একটা, এখানে আসে আরেকটা। এই c এর মান বের করার শর্ত হচ্ছে +- r√1 + m²। শেষ, মানে আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ আর এম কি ঢাল, তাহলে +- r√1 + m², এটা হচ্ছে শর্ত। এই শর্তটা যদি আমাদের ফিল আপ হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই y = mx + c এই রেখার একটা স্পর্শক হবে। ঠিক আছে, এগুলো কিন্তু এইচএসসি একাডেমিকে করে আসছো। আর স্পর্শবিন্দু যদি আমাদেরকে বের করতে বলে, তখন আমরা এই সূত্রটা মাথায় রাখবো, -ma divided by √1 plus m² আর a divided by √1 plus m²। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। এখন যদি এটা তো খুব স্পেশাল বৃত্ত, রাইট? এটা কিন্তু একটা স্পেশাল বৃত্ত, কেননা কেন্দ্র কি মূল বিন্দুতে অবস্থিত। যদি এরকম না হয়, খুব র্যান্ডম বৃত্ত হয়। র্যান্ডম বৃত্ত কোনটা? এইটা, x² + y² + 2gx + 2fy + c = 0। এরকম র্যান্ডম বৃত্ত যদি হয়, তখন আর সরল রেখাও যদি খুব র্যান্ডম হয়, অর্থাৎ ax + by + c = 0 হয়, তখন আমরা কিভাবে প্রমাণ করব যে এই সরল রেখাটা এই বৃত্তের একটা স্পর্শ? তো ধরো এটা হচ্ছে আমার সেই র্যান্ডম বৃত্ত, আর এইটা হচ্ছে আমার সেই র্যান্ডম স্পর্শক। তো আমি যদি বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের দূরত্বটা বের করতে চাই, তাহলে এই দূরত্বটা কি দূরত্ব হবে? লম্ব দূরত্ব হবে, এবং এই দূরত্বটা অবশ্যই ব্যাসার্ধের সমান হবে। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে ব্যাসার্ধকে আমরা বের করতে পারবো না √g² + f² - c দিয়ে?
তাই না? আবার আমরা কি এই বিন্দুটা ধরলাম এটা হচ্ছে এইচ কমা কে, ঠিক আছে? আচ্ছা এইচ কমা কে না, ধরলাম মাইনাস জি মাইনাস এফ, কেন্দ্র তো মাইনাস জি মাইনাস এফ হয়, রাইট? তাহলে মাইনাস জি মাইনাস এফ থেকে যদি আমরা সরল রেখার দূরত্ব বের করতে চাই তখন আমরা কি করি, মডুলাস অফ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি বসাই দিই। তো এক্স এর জায়গায় বসাবো মাইনাস জি, তাহলে মাইনাস এ জি মাইনাস বিএফ প্লাস সি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক না? এইটা ইকুয়াল হয়ে যাবে। এইটা আর এইটা যদি সমান হয় তখন আমরা বলতে পারবো যে এই রেখাটা হবে কি এই বৃত্তের একটা স্পর্শক। তো এই ধরনের ম্যাথগুলো কিন্তু একটু লেন্দি হয়, তো সাধারণত এমন সব ম্যাথ দেয় যেগুলো আমরা খুব সহজেই করতে পারি, অথবা আমাদেরকে এই সমস্ত ম্যাথ দেয় তখনই যখন তোমাদেরকে আটকানোর দরকার পড়ে। সো এই ধরনের ম্যাথগুলো অ্যাটেম্প্ট করার আগে একটু চিন্তা ভাবনা করে নিবা যে সহজে করা যায় কিনা। যদি সহজে করা যায় তো খুব ভালো, আর না হলে ট্রাই করবে এগুলা পরে করার। তো আমি তোমাদেরকে এখন 2-3টা ম্যাথ দেখাই দিব যেগুলো দেখে তোমরা বুঝবা যে এই জিনিসপত্র থেকে কিভাবে ম্যাথগুলো আসে। তো এই ম্যাথটা খেয়াল করো যে একটা বৃত্তের কেন্দ্র 4, 3 এবং সেই বৃত্তটা 5x - 12y + 3 = 0 কে স্পর্শ করে, তাহলে সেই বৃত্তের সমীকরণ কোনটা? 4টা অপশন দেওয়া আছে। তো ফার্স্টে এখানে আমরা কি করব, মেথড অফ এলিমিনেশন ইউজ করব। তো আমরা চেক করব যে কোন কোন বৃত্তের কেন্দ্র হচ্ছে 4, 3। তাহলে x এর সহগকে -2 দ্বারা ভাগ, y এর সহগকে -2 দ্বারা ভাগ। তাহলে এখানে x এর সহগকে যদি -2 দ্বারা ভাগ করি থাকে কত, +8x কে -2 দিয়ে ভাগ করলে থাকে -4। এখানে কেন্দ্র 4, সো এটা বাদ। 2 নম্বরে হচ্ছে -8 কে 2 দ্বারা -2 দ্বারা ভাগ করলে হয় 4, -6y কে -2 দ্বারা ভাগ করলে হয় 3, সো এইটা হইতে পারে। আমি এখনো শিওর না। এখানে আবার কত +8x আছে, তো এটা বাদ। এখানে আবার দেখো এখানে -8x - 6y ছিল, এখানেও -8x - 6y আছে, তার মানে এই দুজনের থেকে একজন হবে। তো এই দুজনের থেকে একজন হওয়ার জন্য আমরা এখন যে কাজটা করব, দুইজনের ক্ষেত্রে ব্যাসার্ধটা বের করে ফেলবো। তাহলে ব্যাসার্ধ কত হয়? ব্যাসার্ধ প্রথম জনের ক্ষেত্রে √4² + 3² 16 + 9 - 24, তাহলে কত আসে? 16 + 9 হচ্ছে 25 - 24 1। আর দ্বিতীয় জনের এটা আসবে 16 + 9 + 24, তাহলে 25 + 24 কত আসে আমাদের? 49, অর্থাৎ √49 হচ্ছে 7। তার মানে যেই বৃত্তের ব্যাসার্ধটা, অর্থাৎ কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব যার যত হবে, যার সাথে মিলে যাবে সে হবে কারেক্ট আনসার। তাহলে এইখান থেকে যদি আমরা এটার দূরত্ব বের করতে চাই তাহলে আমরা কি করব, মডুলাস অফ x এর জায়গায় 4 বসাই দিব, তাহলে 20 মাইনাস y এর জায়গায় বসাই দিব 3 মাইনাস 36 প্লাস 3 ডিভাইডেড বাই √12² প্লাস 5², তাই না? তাহলে খেয়াল করো 20 মাইনাস 36 প্লাস 3, তাহলে 36 থেকে 20 মাইনাস করলে হয় 16, -16 থেকে +3 বাদ দিলে হয় -13, সো -13 নিচে হয় 13, মডুলাস করলে হয়ে যায় শুধু 1। তাহলে 1 আসে কার? ব্যাসার্ধ 1 আসে দ্বিতীয়টার। তো আমরা এখান থেকে সেকেন্ডটাকে আনসার করে দিব। এই ম্যাথটা দেখো, 3x + 2y + k = 0 রেখা x² + y² - 8x - 2y + 4 = 0 এর স্পর্শক যদি হয় তাহলে k এর মান কত? আনফরচুনেটলি এই ম্যাথটা শর্টকাটে করার কোনো ওয়ে নাই, আমাদেরকে ট্রেডিশনাল মেথডেই এই ম্যাথটাকে সলভ করতে হবে। তো এটার জন্য আমরা যে কাজটা করব, বৃত্তের কেন্দ্রটা নির্ণয় করব। ধরলাম এটা হচ্ছে আমার বৃত্ত, এটা যদি কেন্দ্র হয়, এটা যদি স্পর্শক হয়, তাহলে কি করতে হবে? কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্বটা বের করতে হবে, ব্যাস, আর কিছু না। তাহলে কেন্দ্র কত হবে? x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে 1, y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে 1, x এর সহগকে করলে হবে 4 আর y এর সহগকে করলে হবে 1। তাহলে 4, 1 হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র। আর এই রেখাটা কত? 3x + 2y + k = 0, রাইট? তাহলে আমরা যদি এখন এই দূরত্বটা বের করি তাহলে কত আসবে? মডুলাস অফ 3 × 4 + 2 × 1 + k ডিভাইডেড বাই √3² + 2²। এটা ইকুয়াল টু কত হবে? ব্যাসার্ধের সমান হবে। তাহলে ব্যাসার্ধ কত হয়? ব্যাসার্ধ হয় √4² + 1²
এবং -4, তাহলে 16 আর 1 হয় 17 থেকে 4 মাইনাস করলে হয় 13, তাহলে কত হয় √13। তো এখানে ক্যালকুলেট করলে হয় 12 প্লাস 2 হচ্ছে কত 14, তাহলে 14 প্লাস কে মডুলাস 14 প্লাস কে ইকুয়াল টু হবে 13, কেননা এটাও 13, এটাও √13, এটাও √13, তাহলে √13 গুণ করলে কি হয়ে যায় 13 হয়ে যায়। তাহলে মডুলাস চিহ্ন উঠাই দিলে কি চলে আসবে, একটা প্লাস মাইনাস চলে আসবে, তাহলে 14 প্লাস কে ইকুয়াল টু 13 আর 14 প্লাস কে ইজ ইকুয়াল টু -13। তাহলে এখান থেকে কে এর মান আসে কত, কে এর মান আসে 1, আর এখান থেকে কে এর মান আসে -27। এই দুইটার মধ্যে যেটা অপশনে থাকবে সেটাই দাগাই দিব। আজকের শেষ ম্যাথটা দেখো, x² + y² = 16 রেখার স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে স্পর্শকের সমীকরণ কত? তাহলে ব্যাপারটা চিন্তা করো, এটা হচ্ছে x² + y² = 16, ঠিক আছে? এটার একটা স্পর্শক x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করলো, 30 ডিগ্রি কোণ তৈরি করলো, ঠিক আছে? স্পর্শকটা এমনও হইতে পারে আবার এমনও হইতে পারে, ঠিক আছে? এটা কত 30 ডিগ্রি। তাহলে আমাদেরকে এই স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। তো এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র হবে কত 0,0, কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব, এই লম্বটা কি হবে, ব্যাসার্ধের সমান হবে। যেহেতু x² + y² = r², তাহলে এই 16টা কি হচ্ছে r², তাহলে ব্যাসার্ধ হবে কত 4। হ্যাঁ, তো আমরা যদি সমীকরণটা চিন্তা করি এরকম, y = mx + c, তাহলে m হচ্ছে কত tan 30, তাহলে tan 30 এর মান কত 1/√3, তাহলে আমরা বলতে পারি y = x/√3 + c। এখন শুধুমাত্র আমাদের c এর মানটা বের করতে হবে। তো মূল বিন্দু থেকে যদি আমরা এই রেখার দূরত্ব বের করতে চাই, তাহলে রেখাটাকে সাজাতে হবে কিভাবে, x/√3 - y + c = 0। তাহলে মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব কত, এই রেখার দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান। তাহলে আমরা এখন বলতে পারি মডুলাস অফ মূল বিন্দু থেকে, তাহলে 0/√3 minus 0 plus c divided by √1/√3 square plus 1, ঠিক আছে, ইকুয়াল টু কত 4। খেয়াল করো, তাহলে এখান থেকে আমাদের থাকে কি, শুধু c থাকে উপরে, আর নিচে থাকে 1/3 plus 1 হচ্ছে 4/3, তাহলে √4/3 থাকে ইকুয়াল টু কত 4। তাহলে মডুলাস অফ c হচ্ছে আমার 4 8/√3, তাহলে c আসবে কত ±8/√3। তাহলে আমার সমীকরণটা কি দাঁড়ায়, y = mx ±8/√3। ক্লিয়ার? অপশনে যেটা থাকবে সেটা আমরা দাগাই দিব, ঠিক আছে? তাহলে m এর মান হচ্ছে কত √3, x/√3 ±8/√3, অথবা যদি √3টা ওই পাশে কমন নিয়ে নেই, তাহলে √3y = x ±8। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।